এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমাদের মতো চরিত্রহীনকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার আব্বু আম্মুর সংসারটা কেন নষ্ট করেছিস তোরা? এভাবেই চলতে থাকে তাদের প্রশ্ন এবং উত্তরের লড়াই। এক পর্যায়ে দোষ ঢাকতে উত্তেজিত হয়ে পড়ে নেহারিকা। প্রিমাও আক্রোশে ফেটে পড়ে, পাল্টা আক্রমণ করে বসে। ফলস্বরূপ ছাদ থেকে সোজা নিচের সুইমিং পুলে গিয়ে পড়ে নেহারিকা। প্রিমা হতভম্ব হয়ে নিচে যাওয়ার জন্য ছুট লাগায়, কিন্তু মেইন ডোরের কাছে আসতেই থমকে যায় তার পদযুগল। 2 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটার সিঁড়ি বেয়ে নিচে নামতে প্রায় 15 মিনিট সময় লেগেছে প্রিমার। কিন্তু এর মাঝে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা পরিকল্পনা করেনি সে। গেটের কাছে আসতে দেখে আশরাফ, অসিত এবং আরভিদ সহ তাদের পার্সোনাল 2জন গার্ডস নেহারিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। গেটের সামনে দাঁড়ানো গার্ডসরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। উপর থেকে পুলে পড়ায় নেহারিকার তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য পানি খেয়েছে স্রেফ। কিন্তু অর্ধ অচেতন মেয়েটাকে হাত পা বেঁধে উপর করে শুয়ে রাখার লজিকটা প্রিমার বোধগম্য হলো না। সে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ভয়ালো এক দৃশ্য দেখে থমকে গেল প্রিমা। নেহারিকার মাথার কাছে বসে আশরাফ অসিত বলছিলেন, শানকে বরবাদ করতে পাঠিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি দেখি নিজেই বরবাদ হয়ে গেছো। একদম মায়ের চরিত্র পেয়েছো। এজন্যই আমাদের বদনাম রটানোর আগে তোমার দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটা বেস্ট অপশান মনে হলো আমায়। অতঃপর কোনো কথা না বলে নিহারিকার মাথায় সজোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকলেন আশরাফ অসিত। মেয়েটা যতক্ষণ না ছটফটে শান্ত হলো, তার আগ পর্যন্ত অনবরত মারতে থাকলেন। মার্ডারকে অ্যাক্সিডেন্টালি সাজাতে বেশি ব্যাগ পেতে হবে না ওনার, কারণ একটু আগে নিহারিকা মাথা ঘুরে উপর থেকে পড়ে গিয়েছিল। সবাই ভাববে পরে অকালে প্রাণ হারিয়েছিল নেহারিকা বসিত। বলা বাহুল্য, আশরাফ চৌধুরী জানতেন না প্রিমার উপস্থিতি। ওদিকে প্রিমা এই দৃশ্য দেখে নিজের প্রাণ বাঁচাতে সাবধানী পায়ে ছুটে যায় পেছনের এক্সিট এন্ট্রান্সের দিকে। সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও নিয়তি তাকে ছাড় দেয়নি। একজন দক্ষ হ্যাকার ভিডিও ডিলিট করার সময় ছাদের ক্যামেরায় ধারণকৃত দৃশ্যটা দেখে আশরাফ অসত্যকে দেখালে তিনি বাঁকা হেসে আরেকটা চমৎকার প্ল্যান সাজান। দেখা সাক্ষাৎ শেষে নাহার এবং রওশন অসিত যখন বাড়ি ফিরেন, তখন গেটের সামনে 3টা লাশ দেখেন। মেয়ের মৃতদেহ দেখে নাহার অসিত কান্নায় ভেঙে পড়েন। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারেনি। তাদের কান্নাকাটি দেখে ভেতর থেকে বেরিয়ে আসে আশরাফ চৌধুরী। আফসোসের স্বরে বলেন, আহারে, কাঁদছো কেন তোমরা? কর্মফলের শাস্তি পাচ্ছ, সেটা বোঝো না? রওশন অসিত মুখ তুলে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন। কি বলছো ভাইয়া? আশরাফ চৌধুরী ভাবলেশীন কণ্ঠে বললেন, তোমাদের পরকীয়া ধরা পড়ায় রাগে বসে প্রেমা এসে নিহারিকাকে মেরে ফেলেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেখো। কথাটুকু বলেই হাতের ফোনটা বাড়িয়ে দিলেন তাদের দিকে। নাহার এবং রওশন অসিত ভিডিওটা দেখে থমকে গেলেন। আশরাফ অসিত ফোনটা কেড়ে নিয়ে বললেন, বহু নাটক দেখেছি, প্রচুর অপেক্ষা করেছি, আর পসিবল হচ্ছে না। এবার আসি কাজের কথায়। সবে মেয়ে হারিয়েছে, কিন্তু এরপর সম্মান, সম্পদ সব কিছু হারাবে। আর যদি আমার কথা শোনো তবে বেঁচে যাবে। নাহার যেন হতবিহ্বল হয়ে গেছেন। রওশন অসিত হতভম্ব কণ্ঠে সুধান। এসব কি বলছো ভাইয়া? আশরাফ অসিত সাসপেন্স না রেখে বললেন, তোর কোম্পানি দিকে বহুদিন ধরে নজর ছিল আমার, তাই নাহারকে তোর পিছনে লাগিয়েছিলাম। এই জোচর মহিলা তোকে পেয়ে আমাদের ডিল ভুলে গেছে, তাই উপায়ন্ত না পেয়ে আমাকেই মাঠে নামতে হলো। তোদের সুখী মুহূর্তে খুব চমৎকার একটা ভিডিও আমার কাছে আছে। তোর কোম্পানি সহ যাবতীয় সম্পত্তি আমার নামে হস্তান্তর না করলে খুব সুন্দর মতো যেসব ভাইরাল করা হবে। রওশন অসিত বেবল চোখে চাইলেন মেজো ভাইয়ের দিকে। মেয়ের লাশ বুকে চেপে রাখা নাহার অসিত গর্জন করে পড়লেন, গিরগিটির বাচ্চা, কি ভেবেছিস তুই? তোকে আমি চিনি না? তোর এই লোভী মন মানসিকতা আগে থেকে জানা ছিল আমার। ভুলে যাস কেন? একান্ত মুহূর্তে একসময় আমরাও কাটিয়েছি। সেসবের সাথে আমাদের ঘৃণ্য পরিকল্পনার সমস্ত ভিডিও আমার কাছে আছে। আমি বরবাদ হলে তুইও বাঁচবি না, কথাটা মাথায় রাখিস। নাহার অসিতের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করেন আশরাফ অসিত। তার ড্রাগসের ব্যবসা বেশ ভালো চলছে। বেশি লাভ করতে গিয়ে অর্জিত সম্পদ তিনি হারাতে চান না।
ওদের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে হাল ছেড়ে দিয়ে গার্ডের লাশ দুটো নিয়ে তিনি প্রস্থান করেন। সকলের কথা শুনে রওশন অসিতের মাথা আউলিয়ে যায়। তিনি কত বড় মোহে ডুবেছিলেন সেটা পরিশেষে টের পান। নিজের করা অন্যায়গুলো অজান্তেই মস্তিষ্কে ভেসে ওঠে, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। নাহার অসিত মেয়ের লাশ বুকে চেপে ধরে রওশনের উদ্দেশ্যে বলেন, তোমার মেয়ের জন্য আমার কোল খালি হয়েছে, ওকে আমি ছাড়বো না, নিজের হাতে খুন করবো ওকে। রওশন অসিত চোখ মুখ শক্ত করে কিছু একটা ভাবেন। নিহারিকার লাশটা ছিটকে ফেলে নাহারের বাহু টেনে ধরে কঠোর গলায় বলেন, তোমার মেয়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও, বিনিময়ে তোমার স্ত্রী খেতে পাবে, তুমিও। আমার অর্থ সম্পত্তি সব তোমার নামে করে দেবো আমি। আমার উপর এবং আমার সম্পত্তির উপর কেবল তোমার রাজত্ব থাকবে। যদি আমার শর্ত না মানো তবে পুরো দেশবাসীর কাছে আমি স্বীকারোক্তি দেব যে আমাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলাই তোমার মেয়েকে আমি মেরে ফেলেছি। সবাই জেনে যাবে মাশরাফি ওয়াসিত্তের সতী সাবিত্রী স্ত্রীর নোংরা রূপ। ভেবে দেখো কি করবে। নাহার চিন্তায় পড়ে যায়। সবে পলিটিক্সে প্রবেশ করেছে সে, এখনই এত বড় স্ক্র্যান্ডেল তার ক্যারিয়ারে ডুবিয়ে ছাড়বে। নিহারিকার প্রতি তেমন একটা টান তার কোনো কালেই ছিল না। নিজের লাইফ নিয়ে আজীবন ব্যস্ত থেকেছে সে। সবটা ভেবেচিন্তে স্বার্থপর নাহার ওয়াসিত্য মেনে নিল সবটা। এরপর সময়ের সাথে সবটা পরিবর্তন হয়ে যায়। রওশন ওয়াসিত্য দেনমোহরের 20 লক্ষ টাকা বুঝে দিয়ে হসপিটালের কেবিনে দাঁড়িয়ে আদ্রিতা ইসলামকে ইসলামী শরীয়ত মতে ডিভোর্স দেন। এর প্রেক্ষিতে আদ্রিতা ইসলাম কিছু বলেননি। একজন চরিত্রহীন লোকের সাথে সংসার করা তার পক্ষে অসম্ভব ছিল। বিধ্বস্ত প্রিমা কেবল অপলক দৃষ্টিতে চেয়ে দেখে নিজের নির্মম পরিণতি। ফারজানার শত চেষ্টা করেও তাকে সামলাতে পারেনি। রওশন ওয়াসিত্তের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, একটা খুনের গুনাহ যদি মাফ করা হতো তাহলে ভিকটিম তুমি হতে আর লোকসমাজ বাবার হত্যাকারী আসামি হিসেবে আমাকে চিনত। প্রিমার কথা শুনে রওশন অসিতের পাশে দাঁড়ানো নাহার চিল্লিয়ে বলেছিল, তুই একটা খুনি। এটা আমার নতুনভাবে জানার কি আছে? ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে আমার মেয়েটাকে মেরে ফেলেছিস তুই। নাহারের কথার প্রেক্ষিতে আদ্রিতা ইসলাম চিল্লিয়ে বলেন, একদম অহেতুক অপবাদ দিবে না, আমার মেয়ে কিচ্ছু করেনি। নাহার অসিত দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে, আমি নাহার স্পষ্টভাবে সত্য বলার ক্ষমতা রাখি, তোদের মতো অপরাধ লুকানো আমার স্বভাবে নেই। কথাটা বলেই একটা ফোন এগিয়ে দেন আদ্রিতা ইসলামের হাতে। ফোনের ভিডিওটা দেখে স্তব্ধ আদ্রিতা ইসলাম মেয়েকে জিজ্ঞেস করেন, এটা সত্যি? প্রিমা ভয়ে জড়সড় হয়ে বলে, না আম্মি, বিশ্বাস কর। আর কিছু বলার পূর্বে সজোরে একটা থাপ্পড় পড়ে প্রিমার গালে। আদ্রিতা ইসলাম ক্ষুব্ধ স্বরে চেঁচিয়ে বলেন, বাপের মতো মিথ্যা বলাও শিখেছ। আমিও কাকে কি প্রশ্ন করছি? যে বংশের রক্ত বয়ে যাচ্ছে তোমার শিরায়, তাতে তো স্বভাব আচরণ হবে না তো কি করে হয়? প্রিমা অবাক চোখে তাকিয়েছিল মায়ের দিকে। আদ্রিতা ইসলাম তোয়াক্কা করেননি। তিনি নিজের রাগ মেটাতে যা তা বলতে থাকেন মেয়েকে। প্রিমা কেবল ঘৃণার দৃষ্টিতে দেখতে থাকে রওশন ওয়াসিত্তকে। তিনি বিরক্তি করেননি, নীরবে শুয়ে নিয়েছিলেন মেয়ের ঘৃণাটুকু। একটু সুস্থ হতে আদ্রিতা ইসলাম মেয়েদের নিয়ে পাড়ি জমান অন্য একটি শহরে। সময় পেরোতে থাকে, কিন্তু তাদের মা মেয়ের সমীকরণ পরিবর্তন হয়নি। আদ্রিতা ইসলাম মনে প্রাণে বিশ্বাস করতেন ওনার মেয়ে কেবল ওনার জন্য খুন করে এসেছে। নিজের প্রিয় মানুষটার থেকে ধোঁকা পাওয়া আদ্রিতা ইসলাম ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিলেন। মানসিক ট্রমার মধ্যে যাচ্ছিলেন বিধায় নানান সময় প্রিমার সাথে নানান ধরনের উদ্ভট আচরণ করতেন। ছোট্ট প্রিমার মনটা এত বিক্ষিপ্ত হয়ে পড়ে। একসময় নিজেকে ডিফেন্ড করলেও একটা পর্যায়ে সে ভীষণ রকমের শান্ত হয়ে পড়ে। হাজারটা অভিযোগ করেও তার মুখ থেকে একটু শব্দ বের করা যেত না। বহমান সময় তার নিজ গতিতে এগিয়ে যায়। প্রিমা যখন 10ম শ্রেণীর ছাত্রী, তখন আচমকা তার ফোনে প্রাইভেট নম্বর থেকে একটা ভিডিও এবং হুমকি আসে। সেই এক অভিশপ্ত ভিডিও প্রিমার পিছু ছাড়েনি দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে প্রিমা। শেয়ার করার মতো সাহস ছিল না বলে একা একাই গুমড়ে মরতে থাকে। অপর পাশ থেকে মেসেজে বলা হয়েছিল, স্কুলের পিছনে কনস্ট্রাকশন সাইটের নির্জন ভবনে একান্তে দেখা না করলে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। প্রিমা ভীষণ ভেঙে পড়ে। তার অবস্থা অবলোকন করে ফারজানা এগিয়ে আসে।
তাকে জোর কণ্ঠে শুধায় সমস্যার ব্যাপারে। প্রিমা বাধ্য হয়ে সবটা খুলে বলে ফারজানাকে। সবটা শুনে ফারজানা নিজেও ভীত হয়ে পড়ে। এসবের একটা কথাও যদি আদ্রিতা ইসলামের কানে যায় তবে রক্ষে থাকবে না। সারা রাত ভেবে ভেবে এক চমৎকার পরিকল্পনা সাজায় সে। নিজের খুব বিশ্বস্ত কজন মানুষকে জানিয়ে অতপর সকালবেলা প্রিমাকে নিজের সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে। দূরে দূরে বুকে সে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় প্রিমা। তাকে আসতে দেখে আরভিদ সহ তার 3 বন্ধু এগিয়ে আসে। প্রিমা কাপা কণ্ঠে বলে, কেন এসব করছিস তুই? আমি যে খুনটা করিনি তা তো তুই জানিস, তাহলে কেন ফাঁসাচ্ছিস আমাকে? নেশাগ্রস্ত আরভিদ এগিয়ে এসে বলে, তোর এই মাখনের মতো শরীরটার ভাগ আমার চাই। যে কোনো মূল্যে তোকে একবার কিংবা এক রাতের জন্য হলেও পেতে চাই আমি। এজন্য এত আয়োজন। আমার রানী হয়ে যা, একদম আদরের সোহাগে এবং আভিজাত্য পরিপূর্ণ করে দিব তোর জীবন। প্রিমা সরে আসে। কথার তোপে আরভিদের আসল উদ্দেশ্য বের করে, যেটা বিল্ডিংয়ের পিলারের পেছনে লুকিয়ে থাকা ফারজানা খুব সতর্কতার সাথে ভিডিও করে এবং এরপর 8 জনের একটা দল বেরিয়ে সে আরভিদ সহ ওর বাকি সাঙ্গপাঙ্গদের বেশ ভালো খাতির যত্ন করে। মার খেয়ে ওরা জ্ঞান হারানোর মতো অবস্থায় আসলে ফারজানা তার ফ্রেন্ডদের সরব আসতে বলে এবং আরভিদের দিকে ঝুঁকে ওর বুকের উপর পা রেখে বজ্র কণ্ঠে বলে, আমি ফারজানা যতদিন জীবিত আছি ততদিন আমার বোনের দিকে কোনো জানোয়ারের দৃষ্টি পড়তে দিব না। যে অশুভ হাত তাকে কলঙ্কিত করার চেষ্টা করবে, তার সম্পর্ক দেহ অবয়ব ধ্বংসস্তূপে পরিণত করতে দ্বিতীয়বার ভাববো না আমি। বাসে গিয়ে নিজের প্রাইভেট নাম্বারটা চেক করিস। তোর সন্দেশ খাওয়ার ভিডিওটা বিস্তারিত বর্ণনা সহ খুব সুন্দর মতো শ্যুট করে পাঠিয়েছি। কথাগুলো শেষ করে প্রিমাকে নিয়ে বেরিয়ে এসেছিল ফারজানা। ভেবেছিল তাদের কষ্টের দিন এখানে শেষ, আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জীবনে ঝড় তুলতে পারবে না। কিন্তু সুখ কি আর দক্ষিণীর কপালে ধরা দেয়? বাসার কাছাকাছি আসতেই দেখে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে তাদের বিল্ডিংয়ের নিচে। কম্পমান বুকে ভিড় ঠেলে নিজেদের ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমের ফ্যানের সাথে লটকে আছে আদ্রিতা ইসলামের মরদেহ। প্রিমা ভীষণ বড় ধাক্কা খায় দৃশ্যটা দেখে। ফারজানা সাথে সাথে হাও মাও করে কেঁদে ওঠে। বাঙালি মানুষ তামাশা দেখতে উস্তাদ। কতক্ষণ যাবৎ তারা দেখছে, অথচ লাশটা নিচে নামানোর প্রয়োজন বোধ করেনি কেউ। ফারজানা ছুটে যেতে নিলে কিছু মহিলা তাদের আটকে বলে, ফারজানা আর এগোতে পারে না। থম মেরে এক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে থাকা প্রিমাকে ঝাঁকিয়ে বলে, পাথরের মতো বসে আছিস কেন? কাছিস কেন? কি হলো তোর? দোহাই লাগে আল্লাহর, আমাকে এতিম করে তুইও চলে যাস না। প্রিমার বোধ হয় এবার টনক নড়ে। সে অস্ফুট স্বরে বলে, আমির চোখে আমি দোষী রয়ে গেলাম বুবু। সে জানলো না তার মেয়ে খুনি নয়। সে ভুয়া প্রমাণ দেখে আমাকে অবিশ্বাস করে গেল, কিন্তু সঠিক তথ্য জেনে আমার বুকে টেনে নিল না। মায়ের এতটা নিষ্ঠুর হয় বুবু? প্রত্যুত্তর দিতে পারেনি ফারজানা। ঘণ্টাখানিক পর পুলিশ আসে, লাশ নামানো হয়। ঘর তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল তথ্য। আদ্রিতা ইসলাম পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও মেডিসিন এবং থেরাপি না নেওয়ায় পুনরায় ক্যান্সার তার শরীরে বাসা বাঁধে। ট্রিটমেন্টের টাকা এবং যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পেতে চরম পর্যায়ে ডিপ্রেশনে ভোগা আদ্রিতা ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শেষ চিরকুটে লিখে গিয়েছেন, এক বিষাক্ত ধোঁয়া আমার সমস্ত অনুভূতি বাজেয়াপ্ত করে নিয়েছিল। কত চেষ্টা করেছি, কিন্তু রুক্ষ আচরণের বদলে একটুখানি স্নো মাখিয়ে কথা বলতে পারিনি। শত চেষ্টার পরও তোমাদের অল্প একটু ভালোবাসা দিতে পারিনি। বড্ড কষ্ট দিয়েছি, তাই না? ভুলে যেও না ওইসব। রোজ আমায় অভিশাপ দিও, বুকে একরাশ আক্ষেপ জমিয়ে রেখো। আমার নামটা স্মরণে আসলেই যেন মস্তিষ্কে হাজারটা অভিযোগ জমে। এতটা অভিমান পুষে রেখো। আমার এই শেষাক্ত কর্ম মনে করলেই যেন বিরক্তিতে মনটা তিতো হয়ে ওঠে। এতটা ঘৃণা করো, তবুও আমায় ভালোবেসো না কেমন? খারাপ মানুষ হিসেবে বদদোয়া দিলাম। দুঃখের অন্তিমে অজস্র সুখের পায়রা তোমাদের ঘরে খাটি গিরে বসুক। হাজার অবহেলা কিংবা অবজ্ঞাতেও কেবল তোমাদের কাছেই নিজের সুখ খুঁজুক। নিষ্ঠুরতম মানবী। চিরকুটটা পরে আরও থমথমে হয়ে ওঠে প্রেমার মুখবয়ব। আদ্রিতা ইসলামের লাশ নামিয়ে শেষ গোসল দেওয়া হয়, কিন্তু শেষ কৃত্যের জন্য কাউকে পাওয়া যায় না। আত্মহত্যার লাশের জানাজা পড়াতে সরাসরি নাকচ করে দেন মসজিদের ইমাম সাহেব।
প্রায় 10 ঘন্টা লাশ নিয়ে বসে থাকার পর পরিশেষে এতিমখানায় খবর দেওয়া হলে সেখান থেকে কজন পুরুষ এসে নিজ দায়িত্বে দাফনের কাজ শেষ করে। প্রিমা অনুভূতিহীনের মতো দেখতে থাকে পুরোটা দৃশ্য। সময় পেরোনোর সাথে সাথে তার হুঁশ ফিরে। মাটির আস্তরণের নিচে তার মমতাময়ীর শেষ অস্তিত্ব রয়েছে কথাটা মস্তিষ্কে নাড়া দিতেই গগন বিদারী চিৎকার দিয়ে কেঁদে ওঠে প্রিমা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কখনো জীবন থেমে থাকে না। সেই ঘটনার পরদিনই সেই বাসাটা ছেড়ে অন্যত্র বাসা নেয় ফারজানা। নতুন বাড়িতে নতুন আঙ্গিকে শুরু হয় তাদের স্ট্রাগল। সময় পেরোনোর সাথে সাথে নিজের নিয়তি আবার কখনো পরিস্থিতির সাথে লড়াই করে টিকিয়ে রাখে নিজের অস্তিত্ব। ডকুমেন্টের সাথে অ্যাটাচড যাবতীয় প্রমাণগুলো দেখতেই বুকটা কেঁপে উঠল আশরানির। দু হাতে মুখ ঢেকে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করলো। ইশতিরাজ তার অবস্থা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? আরশান আর্তনাদ করে বলল, নারীরা এত নিখুঁত ছলনাময়ী কেন? আমার গোটা একটা জীবন তাকে ভালোবেসে উৎসর্গ করেছি, অথচ আজ তার মৃত্যুর এতগুলো বছর পর জানতে পারছি তার সন্তানের পিতা আমি নই, বরং অন্য পুরুষ ছিল। ইশতিরাজের কাছে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। সে কেবল ধীর কণ্ঠে বলল, নিজেকে সামলানোর চেষ্টা কর। অতীত বদলানোর সক্ষমতা আমাদের নেই শান। বর্তমান নিয়ে ভাব। পিচ্ছির অবস্থা দেখেছিস? এটার শেষ ভরসা তুই। এভাবে ভেঙে পড়িস না। আগে বাসায় গিয়ে এই সুসংবাদটা সবাইকে দে। জীবনের কলুষিত অধ্যায় যত উন্মুক্ত করবি ততই দুর্গন্ধ ছড়াবে। প্লিজ ভাই, আর সময় নষ্ট করিস না। আরশান শুনল কিয়ৎকাল নিশ্চুপ থেকে নিজেকে বোঝালো অনেক কিছু। অতঃপর কোনো কথা ছাড়াই গাড়ি টান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চৌধুরী বাড়ির মূল ফটকে পৌঁছে গাড়ি পার্ক না করেই ভেতরে প্রবেশ করলো। পেছনে ইশতিরাজও এসেছে। আরশান ভেতরে ঢুকে দেখল ডাইনিং টেবিলে বিকেলের হালকা নাস্তার আসর জমেছে। এই মুহূর্তটাই ঠিক মনে হলো আরশানের। সরাসরি আরিয়ান চৌধুরীর সামনে বসে বলল, আব্বু, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আরিয়ান চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আপাতত শোনার ইচ্ছে নেই আমার, যা বলার রাতে। আরিয়ান চৌধুরীকে মাঝপথে থামিয়ে আরশিয়ান চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী না চাইতেও বিবশ কণ্ঠে বললেন, প্রিমা ভীষণ অসুস্থ। আরশিয়ান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? অসুস্থ হলে বাসায় নিয়ে বসে আছো কেন? হসপিটালে? আরশিয়ান কথা শেষ করার পূর্বেই আফিয়া চৌধুরীর গগন বেতারি চিৎকারে থমকে যায় উপস্থিত প্রত্যেকে। সকলের কানে বাজে এক মমতাময়ীর নির্মম হাজারি। আল্লাহ গো, কি হয়ে গেল আমার বাচ্চার? চোখ খুলো মা, কত রক্ত! আল্লাহ! হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। আইসিইউর বাহিরে বসে আছে আরশিয়ান এবং চৌধুরী বাড়ির বাকি সদস্যরা। আরশিয়ানের মুখে লেপ্টে রয়েছে একরাশ আতঙ্ক এবং উৎকণ্ঠা। দেয়ালে মাথা ঠেকিয়ে ধৈর্য ধারণের বৃথা প্রচেষ্টা চালাচ্ছে অনবরত। চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগের সেই বিভীষিকাময় মুহূর্ত। আফিয়া চৌধুরীর চিৎকার শুনে প্রিমার ঘরের সামনে যাওয়ার পর ভেতরকার দৃশ্য দেখে থমকে দাঁড়ায় আরশিয়ান। আফিয়া চৌধুরী কুলের মধ্যে প্রিমার নিস্তেজ শরীরটা আঁকড়ে ধরে আহাজারি করছিলেন। ওনার বাম হাতটা মেখেছিল রক্তিম তরলে। আরশিয়ান হতভম্ব হয়ে হাঁটু গেড়ে বসে প্রিমার পালকের ন্যায় শরীরটা নিজের আওতায় নিয়ে কাপা কণ্ঠে শুধায়, ওনার কি হয়েছে আম্মু? আফিয়া চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ও ফ্লোরে পড়ে আছে। মাথায় শক্ত একটা কাঁকড়া দেওয়া ছিল। জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ায় মাথায় জখম হয়েছে। রক্তপাতের উৎস সেটাই, কিন্তু ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে আসছে আব্বু। কান্নার তোড়ে ঠিক মতো কথা বলতে পারছিলেন না আফিয়া চৌধুরী। ততক্ষণে বাকিরা উপস্থিত হয়েছে সেখানে। আরিয়ান চৌধুরী প্রিমার পায়ের কাছে বসে বলেন, আম্মা, ও আম্মা, ভয় দেখাচ্ছেন আমাদের? আপনার বাবাই ভীষণ ভয় পেয়েছে আম্মা, এবার চোখ খুলুন তো। প্রিমার অবস্থা দেখে সকলেই হকচকে উঠেছে। তন্মধ্যে ইশতিরাজ ভিড় ঠেলে সামান্য সামনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে দেখি। আরশিয়ান হতবিহ্বল। প্রিমার মাথা থেকে নিঃসৃত রক্তিম তরল তার হোয়াইট কালার শার্টের বাহুতে নিখুঁতভাবে নিজের ছাপ ফেলে যাচ্ছে, অথচ সেদিকে আরশিয়ানের খেয়াল নেই। সে কেবল নীরবে দেখে যাচ্ছে প্রিমার চেতনা শূন্য মুখশ্রী, যেন আজন্মের তৃষ্ণা মেটাচ্ছে।
প্রিমার প্রাথমিক চেক আপ করে ইশতিরাজ ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, দেরি করিস না ভাই, দ্রুত হসপিটালে না নিলে আমরা ওনাকে বাঁচাতে পারবো না। জলদি বেরিয়ে পড়, আমি এমার্জেন্সি টিমকে রেডি থাকতে বলছি। ইশতিরাজের কথায় আরশানের হুঁশ ফিরে। প্রিমাকে এক ছটকায় কোলে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সে বেরিয়ে যায়। তার পেছনে ছুটে যায় ক্রন্ধনরত আফিয়া চৌধুরী এবং বাকিরা। ইশতিরাজ ছুটে চলে নিজ গন্তব্যের দিকে। আইসিইউর দরজা ঠেলে ডক্টরকে বেরোতে দেখে সকলে নিজ অবস্থান থেকে উঠে দাঁড়ালো। ডক্টর সবার উৎকণ্ঠা দেখে বললেন, পেশেন্টের কন্ডিশন আপাতত স্টেবল, কিন্তু ওনাকে পরবর্তী 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। আরিয়ান চৌধুরী আতঙ্কিত স্বরে শুধালেন। কি হয়েছে আমার মেয়ের? ডক্টর স্মিত হেসে বললেন, আপনার মেয়ে আর ছোটটি নেই আঙ্কেল। আপনাদের জন্য বিরাট খুশির সংবাদ নিয়ে এসেছি। মিসেস প্রিমা প্রেগনেন্ট, এবং আরও বেশি খুশির সংবাদ হলো শি ইজ গোয়ারিং টু বেবি, আ মাদার অফ 3 চাইল্ড। ইটস এ ট্রিটমেন্ট প্রেগনেন্সি। ডক্টরের কথাটা বজ্রপাতের ন্যায় আঘাত হানল। উপস্থিত সকলেই হতভম্ব চোখে একবার ডক্টর এবং আরেকবার আরশানের দিকে তাকালো। আরশান নিজেও অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর সবার রিয়াকশন দেখে গলা খাকারি দিয়ে বললেন, পেশেন্টের হাজব্যান্ডকে কাইন্ডলি আমার কেবিনে পাঠিয়ে দিন। পেশেন্ট সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানার আছে। কথাটা বলেই ডক্টর প্রস্থান করেন। আরশান হতভম্ব মুখে ডক্টরের কেবিনের দিকে এগিয়ে যায়। সত্যটা হজম করতে কষ্ট হচ্ছে তার। অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে, অতঃপর বাসর, এখন আবার প্রেগন্যান্সি। তার জীবনে স্বাভাবিকভাবে কিছু আদৌ ঘটবে? নিজেকে গালি দিয়ে আরশান বিড়বিড়িয়ে বলল, স্বাভাবিকভাবে হওয়ার মতো আর কিছু বাকি আছে? জীবনের 3টা গুরুত্বপূর্ণ কাজই কমপ্লিট। ডক্টরের কেবিনের বাহিরে দাঁড়িয়ে আরশান বুক ভরে শ্বাস টানে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, এরকম আগে কখনো হয়নি। একদিকে চিন্তা কাজ করছে, অন্যদিকে অনাবিল আনন্দে বক্ষপট আন্দোলিত হচ্ছে। নিজেকে সামলে সে ডক্টরের কেবিনে প্রবেশ করলো। ডক্টর এক পলক তার দিকে তাকিয়ে বসতে বলে গম্ভীর মুখে বললেন, আপনি মিসেস আর প্রিমার হাজব্যান্ড? আরশান গম্ভীর কণ্ঠে বলল, জি। ডক্টর রিপোর্টে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওয়ার্নিং দিচ্ছিলেন আমি যেন ইনস্ট্যান্ট কোনো ব্যাড নিউজ আপনার ফ্যামিলিকে না দিই। সেই কথায় রাখতে গিয়ে বাইরে কেবল পজিটিভ কথাগুলোই আমি শেয়ার করেছি, তবে আসল রিপোর্টটা এখন আপনাকে জানাতে চাচ্ছি। আরশান ফাঁকা ঢুক গেলে ক্ষীণ কণ্ঠে বলল, জি বলুন। ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার ওয়াইফের প্রেগনেন্সিটা নর্মাল নয়। মেডিকেলের ভাষায় বলতে গেলে এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি। উনি একসাথে ট্রিপলেট বহন করেছেন, কিন্তু তাদের কারোরই অবস্থা ভালো না। সামান্য থেমে ডক্টর আবার বললেন, আপনার ওয়াইফ মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ উইক, আর ফলস্বরূপ বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। দুজন মোটামুটি রেসপন্স করলেও আরেকটা ফিটার্স একদম দুর্বল। আর কিছু সময় এভাবে পেরোলে হয়তো মিস ক্যারলেজে ওদের 4 জনকে হারাতে হতে পারে আপনাদের। আরশান আটকে ওঠে। সে হড়বড়ে বলে, হোয়াট? আরশানের হতভম্ব অবস্থা দেখে ডক্টর বললেন, শান্ত হন, আমি কেবল ফ্যাক্টগুলো বলেছি। আরশান নিজেকে সামলে শীতল কণ্ঠে বলল, ফুল প্রেগনেন্সি জার্নিতে কোন বিষয়গুলো ফলো করলে ওনার কন্ডিশন বেটার হবে? ডক্টর ব্যস্ত কণ্ঠে বললেন, ওনার সকল টেস্টের রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করেছি ওনার আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাছাড়া ভয়াবহ ও ডিপ্রেশনের রোগী তিনি। আপাতত ওনাকে মেন্টাল স্ট্রোক থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। বাকিটা রিপোর্ট আসার পর আমি জানিয়ে দিব। আরশান আরও কিছুক্ষণ কথা বলে শেষে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি ওনার সাথে একবার দেখা করতে পারি? ডক্টর হতাশ কণ্ঠে বললেন, দুঃখিত, এটা পসিবল নয়। আরশান কথা বাড়ালো না, কেবল মলিন মুখে বেরিয়ে আসলো কেবিন থেকে। লম্বা করিডোর পেরিয়ে আইসিইউ রুমের সামনে যেতেই দেখতে পায় ফারজানা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইশতিরাজ ক্লান্ত চোখে পরক করছে তার প্রিয়তমার ক্রন্ধনরত মুখশ্রী। আরশান সামান্য এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে ইশতিরাজের পাশে। আরশানকে লক্ষ্য করে আরিয়ান চৌধুরী এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি বলেন ডক্টর?
আরশিয়ান বিরস কণ্ঠে বলল, বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে ওনার। রিপোর্ট আসলে সবটা সুস্পষ্টভাবে জানা যাবে। আরশিয়ানের কথা শুনে ফারজানা কান্না থামিয়ে এদিকে তাকিয়েছে। ইশতেরাজ মনে মনে আরশিয়ানকে শখানেক গালি দিয়ে অসহায় চোখে ফারজানার ফুলা মুখশ্রীর দিকে তাকালো। ফারজানা সেসব তোয়াক্কা না করে ঝাঁঝালো স্বরে বলল, ওর জানটা ভিক্ষে দেন এবার। প্রিমার কথা অমান্য করে স্টেটমেন্ট এবং যাবতীয় প্রমাণ তো আমি দিয়েছি। আর কি চাই আপনাদের? আরশিয়ান চোখ তুলে তাকে শান্ত কণ্ঠে শোধালো, মিসেস প্রিমাকে হ্যান্ডওভার করার বিনিময়ে আপনার থেকে প্রমাণ চাওয়া হয়েছে? দীর্ঘদিন খোঁজ করার পরও কোনো কাঙ্ক্ষিত তথ্য না পেয়ে পরিশেষে সকলে ফারজানার স্টেটমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান অনুযায়ী সেদিন রাতে ম্যানিপুলেট ইশতিরাজ খুব সহজেই ব্ল্যাকমেল করে তার কাছ থেকে তথ্য হাতে নেয়। ফারজানা কটমটে দৃষ্টিতে ইশতিরাজের দিকে তাকিয়ে আরশিয়ানকে বলে, আজ থেকে 2 মাস আগে আপনি তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। প্রিমা জোরপূর্বক থেকে গিয়েছিল নিজেকে নিরপরাধ প্রমাণ করার তাগিদে। আজ যখন সবটা পরিষ্কার, তাহলে আমার বোন ওখানে থাকবে কেন? আরশিয়ান খানিকটা ব্যথিত হলেও গম্ভীর স্বরে বলল, ভুল বোঝাবুঝি সব সম্পর্কেই হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু অতিমাত্রায় ভালো মানুষই দেখিয়ে ওনাকে মুক্তি দিতে না পারার জন্য আমি দুঃখিত। আরশানের স্ট্রেট ফরওয়ার্ড কথায় ফারজানার মেজাজ খারাপ হলো। খানিকটা মেজাজ দেখে সে বলে উঠল, প্রিমাকে আপনার অনুভূতিহীন পুতুল মনে হয়? যখন মন চাই ছুঁড়ে ফেলবেন, আবার যখন মন চাই বুকে টেনে নেবেন। ফাজলামি করছেন? আরশান ধৈর্য রেখে কঠোর গলায় বলল, অনুভূতিহীন পুতুল মনে হতে যাবে কেন? উনি তো আমার অনাগত পুতুলদের আম্মা। বৈবাহিক সম্পর্কে রাগ অভিমান স্বাভাবিক ব্যাপার। ওনার অনুভূতি প্রকাশের অধিকার আমি ছিনিয়ে নিইনি। ফাজলামি করছি না, কেবল নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি। ফারজানা যেন রাগে মেজাজ হারিয়ে ফেলল। সে চিল্লিয়ে উঠে বলল, এত নির্বিকার আচরণ! আমার বোনটা আপনার ভুলের জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ আপনার ভাবভঙ্গি দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। আপনি যদি ভেবে থাকেন আমি প্রিমাকে আবার ওই নরকে পাঠাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আরশান তারা কণ্ঠে বলে উঠল, আপনি যদি ভেবে থাকেন মহানুভবতা দেখিয়ে আমার বউকে আমি যেতে দিব, তাহলে আপনিও ভুল ভাবছেন। ভুল যেহেতু করেছি সেহেতু ওনার দেওয়ার শাস্তিও গ্রহণ করব, কিন্তু এসব বিচ্ছেদের প্রসঙ্গ কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তাদের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে একজন ডক্টর এসে বললেন, এটা হসপিটাল, কাইন্ডলি আপনারা নীরবতা বজায় রাখুন। এতক্ষণ কপালে হাত ঠেকিয়ে তাদের ঝগড়া শুনছিল ইশতিরাজ। ডক্টরের ওয়ার্নিং শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ফারজানাকে টেনে নিজের ব্যক্তিগত কেবিনে নিয়ে গেল ইশতিরাজ। ফারজানা বাধা দিলেও ইশতিরাজ সেটা গ্রাহ্য করেনি। মূলত এই হসপিটালটা ইশতিরাজের মরহুম পিতার তৈরি করা। উত্তরাধিকার সূত্রে বর্তমান মালিকানায় রয়েছে ইশতিরাজ। ফারজানাকে কেবিনে এনে সেটা লক করে দিয়ে ইশতিরাজ তাকে টেনে বেডে বসায়। তার পাশাপাশি খানিকটা দূরত্ব বজায় রেখে বসে ধীর কণ্ঠে বলে, এর আগে হুঁশ হারিয়ে কি যা তা বলছেন, সে খেয়াল আছে? ইশতিরাজের ঘোলাটে দৃষ্টি অবলোকন করে ফারজানা দাঁতে দাঁত চেপে বলল, সঠিক কথা বললে গায়ে ফোসকা পড়ে, তাই না? বন্ধুর পক্ষ নিয়েছেন, সত্য হজম করতে কষ্ট হচ্ছে। ইশতিরাজ চোখ বন্ধ করে শ্বাস টেনে দুর্বল কণ্ঠে বলল, বন্ধুর পক্ষে থাকলে আপনাকে মিসেস লাড্ডুর অসুস্থতার কথা জানাতাম। ফারজানা চুপ হয়ে যায়। ঘন্টা কয়েক আগে ইশতিরাজ তার বাসার নিচে গিয়ে আকস্মিক তাকে ফোন করে। ফারজানা প্রথমে না ধরলেও নন স্টপ কল দেখে ধরতে বাধ্য হয়। ইশতিরাজ তাকে নিচে যেতে বলল। ফারজানা ঘাড় তাড়ামি শুরু করে। বাধ্য হয়ে ইশতিরাজ জানায় প্রিমার অবস্থা। হত বিহব্বল ফারজানা জবুথবু হয়ে ছুটে আসে নিচে। ইশতিরাজ পুরোটা রাস্তা তাকে নানান কথায় ভুলে রেখেছিল, যেন তার প্যানিক অ্যাটাক না হয়। সত্যি বলতে ইশতিরাজের অবদান অস্বীকার করার মতো নয়। ফারজানা খানিকটা শান্ত হয়ে বলল, ধন্যবাদ আপনাকে, কিন্তু মিস্টার আরশিয়ানের কথা আমি মানব না। আপনি যদি ওনার পক্ষ টেনে কথা বলেন, তাহলে সমস্ত কৃতজ্ঞতা ভুলে যেতে বাধ্য হব আমি। ইশতিরাজ চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে বলল, ঠিক আছে, ওসব নিয়ে পরে হবে। এখন কৃতজ্ঞতার বদলে একটা উপকার করুন। ফারজানা আমসু কুচকে বলল, কি উপকার?
ইশতেরাজ রক্তিম চোখজোড়া ফারজানার সন্দিহান দৃষ্টিতে নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলে, বিছানায় পা তুলে কন্টেম্পোরারি বসুন। ফারজানা বোকার মতো তার কথা অনুসরণ করে পা ভাঁজ করে বসল। ইশতেরাজ তড়িৎ গতিতে কোলে একটা বালিশ রেখে সেখানে মাথা এলিয়ে দিয়ে ধপ করে ব্যাডে শুয়ে পড়ল। ফারজানা হকচকে উঠে তাকে সরিয়ে দিতে গেলে ইশতেরাজ কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে আমার, একটু চুলগুলো টেনে দিবেন? বেশি না, ঘন্টা দুয়েক ঘুমাবো জাস্ট। ফারজানা সরে আসতে গিয়েও থমকে গেল। ইশতেরাজ তার জন্য যা কিছু করেছে তার কাছে এটা অতি নগণ্য একটা কাজ। অনিচ্ছা সত্ত্বেও ইশতেরাজের মাথায় হাত রাখল। কপালের দিকটায় হাত রাখতে সে চমকে উঠল। অবাক গলায় বলল, আপনার তো জ্বর এসেছে। ইশতেরাজ ঘুম ঘুম কণ্ঠে হতাশা মিশিয়ে বলল, মেডিসিন নিয়েছি, সরে যান। তবে বিয়ের পর কিন্তু মেডিসিন নিতে পারবো না। আমার যাবতীয় অসুখ বিসুখ সামলে নেওয়ার দায়িত্ব আপনাকে নিতেই হবে। ইশতেরাজের কথার মিনিংটা বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ল ফারজানা। ইশতেরাজ তার মৃদু কম্পন অনুভব করে বাঁকা হেসে মৃদু স্বরে বিড়বিড়িয়ে বলল, শুধু একটাবার ওই সম্পর্কের বৈধতার নেম ট্যাগ জুড়ে যাক, তারপর আমার জড়স্তপ্ত শরীরের উষ্ণতা আপনাকে প্রতিটা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দিবে যন্ত্রণা নিরাময়ের জন্য আমার আপনাকে কতটা দরকার। ফারজানা শুনল না সেই ভয়ঙ্কর উক্তি। কেবল দায়বদ্ধতা থেকে ইশতেরাজের শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা লোকের আগমন ঘটেছে ধরণীতে। হসপিটালের করিডর সম্পূর্ণ ফাঁকা। বলা বাহুল্য এক প্রকার জোর করে আরশান সবাইকে পাঠিয়েছে। সকলে বাধ্য হয়ে হসপিটাল ত্যাগ করে আপাতত বাসায় অবস্থান করছেন। আইসিইউ থেকে প্রিমাকে ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। প্রিমা তখনও জ্ঞানহীন। স্বচ্ছ কাছের দরজার বাহিরে থেকে প্রিমার শুকনো মুখশ্রী দেখে আরশানের বুক চিনচিনে ব্যথা অনুভূত হয়। অশ্রু সজল চোখজোড়া তৃষ্ণার্থ দৃষ্টিতে দেখতে থাকে প্রিমার রুগ্ন অবয়ব। তীব্র অপরাধ বোধে জর্জরিত আরশান অস্ফুট স্বরে বলে ওঠে, মাফ করতে হবে না আমায়, কিন্তু আক্ষেপের বশে অভিমান নিয়ে এই একলা মানুষটাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমার আপনাদেরকে ভীষণ দরকার। অনুমতি থাকা সত্ত্বেও ভেতরে যাওয়ার সাহস পায়নি আরশান। কেবিনের বাহিরে দাঁড়িয়ে থেকে নিজের অপরাধের স্বীকারোক্তি দিচ্ছিল। এর মাঝে আচমকা তার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে তাজরিয়ান বলে ওঠে, শুধুই দুবাই থেকে তোমার প্রিয় ফুটবল নিয়ে এসছি ভাইয়া, জলদি প্লেগ্রাউন্ডে আসো। তাজরিয়ানের কথায় আরশানের ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে হেসে সে বলল, আমি আসা অবধি ঠিকঠাক মতো পাহারা দে। এবার যেন বাংলাদেশ থেকে গড়িয়ে দুবাই যেতে সক্ষম না হয় সেদিকটাই লক্ষ্য রাখিস। অপর পাশ থেকে তাজরিয়ান সম্মতি জ্ঞাপন করে কল রেখে দিল। আরশান দেরি না করে বেরিয়ে পড়ল গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে নির্দিষ্ট একটা ঘরের দিকে এগিয়ে গেল আরশান। ঘরে প্রবেশ করতে দেখল আরভিদকে অর্ধ উলঙ্গ করে আংটার সাহায্যে দেয়ালের সাথে উল্টো করে ঝুলে রাখা হয়েছে। বেচারার শরীরে রয়েছে অসংখ্য মারের দাগ। বেশ ভালোই খাতির যত্ন করা হয়েছে তার। আরভিদ নিভু নিভু চোখে দেখছে আরশানকে। সেটা দেখে বাঁকা হাসে আরশান। ট্রে থেকে একটা ধারালো ছুরি উঠিয়ে নিয়ে আরভিদের দিকে এগিয়ে গিয়ে বলে, সাধারণত রক্তারক্তি খুব একটা পছন্দ নয় আমার, তবে তুই আমাকে যথেষ্ট কারণ দিয়েছিস এই পথটা বেছে নিতে। আরভিদ দুপাশে মাথা নাড়িয়ে বলল, মাফা করে দা। কথা শেষ হওয়ার পূর্বেই একদম পাকস্থলী বরাবর 2 সেন্টিমিটার পুরো করে একটা লম্বা টান বসিয়ে দিল আরশান। ব্যথার চোটে আরভিদ চিল্লিয়ে উঠল। আরশান নিজের ইচ্ছে মতো পরপর কয়েকটা টান বসিয়ে আমোদে কণ্ঠে বলল, তোকে বারবিকিউ রেসিপি ফলো করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে দুর্ভাগ্যবশত তোর ঠিকানা 3.5 হাত মাটির নিচে নয়, বরং একটা ভয়ানক কুমিরের পেটে হবে। আমি টেনশনে আছি বেচারা কুমির তোর মতো নোংরা প্রাণী আদৌ হজম করতে পারবে কিনা। যন্ত্রণায় তরপাতে থাকা আরভিদ পাগলের মতো জীবন ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু আরশানের মন গলেনি। তার উপর যেন অশরীরী কোনো আত্মা ভর করেছে। এক পর্যায়ে আরভিদ আর সহ্য করতে না পেরে বলে, যা বলবেন তাই করব, আজীবন আপনার পালিত সার্ভেন্ট হয়ে থাকবো, তবুও আমায় ছেড়ে দিন। আরশান বাঁকা হেসে বলল, আমি গিরগিটিদের বিশ্বাস করি না, তবে যন্ত্রণা কমাতে চাইলে কয়েকটা প্রশ্নের উত্তর দে। আরভিদ অপ্রকৃত অস্থের মতো বলে,
বলবো, সব বলবো। আরশিয়ান সন্দিহান গলায় প্রশ্ন করে। সেদিন বারে তোরা আমার সাথে কি করতে চেয়েছিলি? আরভিত যন্ত্রণা গিলে ধীর কণ্ঠে বলে। আপনাকে করাধাসে ড্রাগস দেওয়া হয়েছিল। আমাদের প্ল্যান ছিল আপনি নিয়ন্ত্রণ হারিয়ে স্যালাডের সাথে অন্তরঙ্গ হলে সেটার ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব। এতে আপনার জনপ্রিয়তা কমে যাবে এবং অসিত্য লিমিটেডের মধ্যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিও ধুলোয় মিশে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। আরশিয়ান তীক্ষ্ণ কণ্ঠে শুধায়। সেই ছাদের ফুটেজটা কজনের কাছে আছে? আরভিত মাথা নাড়িয়ে বলে। আমার ফ্রেন্ড সাইনের কাছে আছে শুধু। আরশিয়ান পুনরায় শুধায়। তোর বাপের এত সাকসেসের পেছনে কার হাত আছে? বর্তমানে কোন কোন জায়গায় কয়টা করে ড্রাগসের ফ্যাক্টরি আছে? আরভিত কাতর কণ্ঠে বলে। ইতালির মোস্ট পপুলার মাফিয়া মেহরাব শিকদার আছেন। বর্তমানে ঢাকায় 9টা ফ্যাক্টরি আছে। সবগুলো ডিটেলস আমার ল্যাপটপে আছে। আরশিয়ান ছুরিটা আরভিতের চোখ বরাবর ধরে জিজ্ঞেস করে। ল্যাপটপের পাসওয়ার্ড? আরভিত কাপা কণ্ঠে বলে। CRR 190925B3। তাজরিয়ান পাসওয়ার্ড নোট করে ফেলে। আরশিয়ান পুনরায় শুধায়। মিস্টার রওশন ওয়াসিত্য এবং নাহার ওয়াসিত্বের যাবতীয় ভিডিওস কোথায় আছে? আরভিত ক্লান্ত কণ্ঠে বলে। আরশিয়ান বাঁকা হেসে বলে। অতীতে ওয়াসিত্য লিমিটেড ধ্বংস হয়েছিল, এবার ওয়াসিত্য ফ্যামিলির পালা। বড্ড জ্বালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এই পর্যায়ে তাদের একটু জামাইয়ের ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া উচিত। আরভিদের কানে ওসব গেল না। সে কেবল যন্ত্রণায় ছটফট করছে। শরীরটা ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে তার। নিজের অবনতি টের পেয়ে কাতর কণ্ঠে আরভিত বলল। এবার আমায় মুক্তি দিন প্লিজ, খুব যন্ত্রণা হচ্ছে আমার। আরশিয়ান বাঁকা হেসে খানিকটা দূরে গিয়ে বলল। কালেমা পড়ে নে, কারণ আমার আস্তানা নয়, বরং পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেতে যাচ্ছিস তুই। আরভিত গঙ্গে উঠে ছটফট করতে শুরু করে, কিন্তু কেউ তোয়াক্কা করেনি। তাজরিয়ান উঠে দাঁড়িয়ে লম্বা একটা রড হাতে নিয়ে সজোরে আঘাত করে আরভিদের মাথায়। এতে বেচারা হুঁশ হারিয়ে ফেলে। আরশিয়ান নাক মুখ কুচকে বলে। এত কষ্ট করতে হবে না, কেরোসিন এনে জ্বালিয়ে দে ওটাকে। আরশিয়ানের কণ্ঠে থাকা অবজ্ঞা তাজরিয়ানকে অবাক করলো। সাধারণত আরশিয়ান কাউকে অতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় না। কেসটা প্রিমা সংক্রান্ত বলে কি এতটা হিংস্র হয়ে উঠেছে আরশিয়ান? তাজরিয়ান প্রশ্নবিহীন আরশিয়ানের বলা প্রতিটা পদক্ষেপ অনুসরণ করলো। পুরো শরীরে কেরোসিন ছিটিয়ে একটা অগ্নিযুক্ত শলাকা ছুঁড়ে মারল আরভিদের দিকে। শরীরটা বার কয়েক ঝাঁকুনি দিয়ে পুরোটা স্থির হয়ে গেল। চামড়ার আস্তরণ ঝলসে আস্তে আস্তে মাংসপিণ্ড গলে কালচে বর্ণ ধারণ করে হাড্ডির সাথে মিশে যেতে লাগলো। লাশ পুরার উটকো গন্ধে কামড়া ভরে উঠল। তাজরিয়ান চোখ মুখ কুচকে সরে আসলেও আরশিয়ান ভীষণ শান্ত ভঙ্গিতে 2 হাত পকেটে গুজে সেই দৃশ্য দেখে চলেছে। তাজরিয়ান ভীষণ রকম বিস্মিত হয়, অবাক কণ্ঠে শুধায়। ভাইয়া, তুমি কি এতটা নিষ্ঠুর মৃত্যু দিলে কেন? আরশিয়ান শান্ত কণ্ঠে বলল। ওর জন্য আমার একান্ত ব্যক্তিগত মানুষটা বেঁচে থাকতেও মৃত্যুসম যন্ত্রণা অনুভব করেছে, তাই ওকে ভয়ঙ্কর এক মৃত্যু দিয়ে সেটা উপলব্ধি করানোর চেষ্টা করলাম মাত্র। তাজরিয়ান বিস্মিত হয়। এতদিন কেবল নিজেকে পাগল ভাবত, আজ বুঝলো আরশিয়ানও সেই দলেরই অন্তর্ভুক্ত। সে ফাঁকা ঢুক গেলে আর কিছু জিজ্ঞেস করার পূর্বেই আচানক আরশিয়ানের ফোন বেজে উঠল। আরশিয়ান সেটা রিসিভ করে কানে ধরতে অপর পাশ থেকে ইশতেরাজ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল। জলদি হসপিটালে আয় ভাই, তোর বউ। আর কিছু শোনার পূর্বেই অপর পাশ থেকে বিকট শব্দ ভেসে আসলো। তৎক্ষণাৎ কলটাও ডিসকানেক্ট হয়ে গেল। সময়কাল রাত 2:11। তীব্র গতিতে গেট পেরিয়ে হসপিটালের পার্কিং জোনে এসে থামলেও আরশিয়ানের গাড়িটা। উৎকণ্ঠিত আরশিয়ান তখনও ধরতে পারেনি ফোনের অপর পাশে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত। শূন্য মস্তিষ্কে কেবল একরাশ চিন্তা নিয়ে ছুটে এসেছে অবিলম্বে। গাড়ি থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত গতিতে এগিয়ে যায় লিফটের দিকে। মধ্যরাতে হসপিটালের ব্যস্ততা যেন শতগুণ বেড়ে যায়। তখনও কিছু মানুষ নিজের প্রিয়জনের সুস্থতা সুনিশ্চিত করতে মরিয়া হয়ে ছুটছে। লিফটের কাছাকাছি এসে আরশিয়ান দেখে ডান পাশের লিফট থেকে পরপর 2টো লাশ বের করা হচ্ছে।
অনুমানের ভিত্তিতে যতটুকু বোঝা যায় তার সারমর্ম হলো একজন মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন এবং নানান জটিলতার কারণে বাচ্চাকেও বাঁচানো যায়নি। মৃত মহিলার সাথে ওনার স্বামীও ছিলেন। ওনার কোলে ফুটফুটে বাচ্চাটা চোখ বুজে শুয়েছিল। আরশিয়ানের বুকটা ভার হয়ে আসে, হৃৎপিণ্ডের গতি বেসামাল হয়। হকচকে উঠে কয়েক কদম পেছলে তাজরিয়ান চিন্তিত কণ্ঠে শুধায়, ভাইয়া আর ইউ ওকে? আরশিয়ান অস্ফুট স্বরে বলে। হুম। আরশিয়ানের অবস্থা বুঝে তাজরিয়ান ধীর স্বরে বলে, ভাই তুমি স্ট্রেস নিও না, আর মাত্র কিছুক্ষণ, এরপর আমরা বৌমনের কাছে পৌঁছে যাব। আরশিয়ান উত্তর দেয় না। ওরা চাইলেও সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে উপর উঠতে পারবে না, কেননা প্রিমার কেবিনটা টপ ফ্লোরে। আবেগের বশে 15 তলা পায়ে হেঁটে ওঠাটা বোকামি, এবং সেটা আরশিয়ান একদমই করতে চায় না। ভাবনার মাঝে লিফট আসতেই ওরা চটজলদি উঠে পড়ল। কেবিনের বাহিরে ওয়েটিং এরিয়ার পাশাপাশি বসে আছে ফারজানা এবং ইশতিরাজ। ফারজানার ক্রন্ধনরত মুখশ্রীর দিকে অপলকভাবে তাকিয়ে আছে ইশতিরাজ। কাঁদলে মেয়েটাকে ভীষণ সুন্দর দেখায়, চোখ জোড়া রীতিমতো চকচক করে, ভেজে ওঠা চোখের পাপড়িগুলো চমৎকার দেখায়। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা প্রচেষ্টা রীতিমতো ঝড় তোলে ইশতিরাজের বুকে। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে পকেট থেকে রুমাল বের করে সেটা ফারজানার দিকে এগিয়ে দিয়ে ইশতিরাজ বলে, আপনার চোখের পানিতে হওয়া বন্যা অতি দ্রুত আমার হসপিটালকে তলিয়ে দিবে। একটুখানি দয়া দেখিয়ে যদি কান্নাটা বন্ধ করতেন, তাহলে এই অবলা ডাক্তার প্লাস হসপিটালের মালিক ধন্য হতো মিস জানা। ফারজানা কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ করুন নির্লজ্জ লোক, এই পরিস্থিতিতেও আপনি মজা করছেন? ইশতিরাজ অকপটে বলে, আমি কেবল বাস্তব কথা বলছি। বিগত 2 ঘন্টা যাবৎ আপনি অনবরত কেঁদেই যাচ্ছেন। যতটুকু জানি কেঁদে কেটে রোগী সুস্থ করা যায় না, অপরদিকে আপনি হয়তো কাঁদার বান্দি না। ফারজানা তাকে মাঝপথে থামিয়ে মৃদু ধমক দিয়ে বলল, কিপ ইউর মাউথ শাট মিস্টার ব্রেনলেস ডক্টর। ইশতিরাজ ভাবলেশহীন কণ্ঠে বলল, প্রসঙ্গ যখন আপনার, তখন আমি মস্তিষ্কহীন এক বেপরোয়া ডাক্তার। দি অ্যালার্ট ম্যাডাম। ফারজানা উত্তেষ্ট হয়ে বলল, আপনি এত শেমলেস কেন? ইশতিরাজ শান্ত কণ্ঠে বলল, আপনি বাধ্য করছেন তাই। ফারজানা কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে আপনাকে বাধ্য করতে যাব। ইশতিরাজ লম্বা হামি তুলে বলল, আমাকে বাধ্য করছেন বলেই আপনার খারাপ দিন আসতে চলেছে। ফারজানা আর কিছু বলার পূর্বে একজন নার্স এসে বলল, স্যার, ইমিডিয়েট পেশেন্টের হাজব্যান্ডকে আসতে বলুন। তিনি ভীষণ ডেসপারেট আচরণ করছেন। ওনার অবস্থা বিবেচনা করে আমরা কড়া ডোজের মেডিসিন দিতে পারছি না। এমন অবস্থা চলমান থাকলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। ফারজানা থমকে যায়। তার আখি জোড়া পুনরায় অশ্রুতে পরিপূর্ণ হয়। নার্স চলে যেতে এই কণ্ঠে আক্ষেপ নিয়ে ফারজানা বলে ওঠে, কি জাদু করেছেন আমার লাড্ডুর উপর? মেয়েটার অসুস্থ অবস্থাতেও ওনার নাম জপে যাচ্ছে, আর আপনাদের দায়িত্বজ্ঞানহীন বন্ধু আজও নিজের দায়িত্ব ভুলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইশতিরাজের মেজাজ খারাপ হলো এবার। নিজেকে সামলাতে না পেরে কঠোর গলায় বলল, আপনার লাড্ডুকে জাদুতে বশীভূত হতে বাধ্য করেছিল কেউ। আমার বন্ধু কেমন সেটার বর্ণনা আপনাকে দিতে হবে না। ভুল মানুষ মাত্রই হয়, তাই বলে একেবারে গলা চেপে ধরবেন নাকি? না জেনে অপবাদ দিয়ে আপনিও কিন্তু সেই একটু ভুলই করেছেন। ফারজানা প্রত্যুত্তর করল না। ওড়নায় মুখ লুকিয়ে কাঁদল কেবল। তার বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ভয়। এই মেয়েটার গুরুতর অবস্থা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কঠোর গলায় কথাগুলো বললেও ফারজানার অবস্থা দেখে ভীষণ খারাপ লাগে ইশতিরাজের। তার বুক চিরে বেড়ে আসে দীর্ঘশ্বাস এবং মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। ঘন্টা 2 কথা বলে জ্বরে কাহিল ইশতিরাজ প্রায় 6 ঘন্টা ঘুমিয়েছে। ঘন্টা 2 পেরোতেই ক্লান্ত হয়ে ফারজানা ঘুমন্ত ইশতিরাজের মাথাটা বালিশে রেখে পার্শ্ববর্তী সোফায় গা এলিয়ে দিতেই নিজেও ঘুমিয়ে পড়ে। মোটামুটি ঘন্টা 4 পর একজন নার্স তার কেবিনে নক করে জানায় প্রিমার জ্ঞান ফেরার পর প্যানিক অ্যাটাক এসেছে এবং সে পাগলের মতো আরশিয়ানকে খুঁজছে। ইশতিরাজ এবং ফারজানা এই কথা শুনে ধরফরে ওঠে। তারা দুজনেই ছুটে যায় প্রিমার কেবিনে। ফারজানা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ইশতিরাজ তাকে কিছুটা সময় দিয়ে অতঃপর কেবিনের ভেতরে যায়। ডক্টর বলে ইমিডিয়েট আরশিয়ানের সাথে যোগাযোগ করতে এবং একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে সেই মেডিসিনটা নিয়ে আসতে।
ইশতেরাজ পরিমরি করে ছুটে যায় ওষুধ আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা তাদের ফার্মেসিতে ছিল না। বাধ্য হয়ে বাহিরের ফার্মেসিতে ছুটে যায় ইশতেরাজ এবং পথিমধ্য কল করে আরশানকে। কথায় আছে, বিপদ আসলে সব দিক থেকে আসে। তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কল করে খবর দেওয়ার পূর্বে আচমকা কাছে থাকা একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয়। ইশতেরাজের ফোনটা আদরে ছিটকে পড়ে এবং সাথে সাথে ডিসপ্লে ফেটে যায়। হাজার চেষ্টা করেও বন্ধ হয়ে যাওয়া ফোনটা সচল করতে সক্ষম হয়নি বেচারা। অতীতে ডুবে থাকা ইশতেরাজ কারো পদধ্বনির আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকায়। ভালো করে তাকাতে দেখে আরশান এবং তাজরিয়ান দ্রুত পায়ে হেঁটে এদিকে আসছে। ইশতেরাজ খেয়াল করে আরশানের চিন্তিত মুখাবয়ব। আশেপাশে তাকিয়ে কিছু একটা ভেবে পুনরায় আরশানের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ওরা কাছাকাছি আসলে ইশতেরাজ উঠে দাঁড়িয়ে আরশানের পানে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান কণ্ঠে শুধায়, তুই এত রাতে গোসল দিচ্ছস কোন সুখে? মিসেস লাড্ডুর কাছে থাকলে আলাদা স্যাপার ছিল কিন্তু। বাকি কথা শেষ হওয়ার আগে আরশানের বাজ খায় গলায় ধমকে উঠে থাকে। আরভিদের উপর অ্যাটাক করার সময় বেশ কিছু রক্ত ছিটকে এসে তার শরীরে পড়ে। উপরন্তু শরীর থেকে লাশ পোড়া উটকো গন্ধটা কোনোভাবেই সরছিল না বিধায় গোসল দিতে বাধ্য হয়েছে। এই কথা গর্ধব ইশতেরাজকে জনসম্মুখে কিভাবে বোঝাবে আরশান? ইশতেরাজ ধমক খেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি বেটা? কি লুকাচ্ছিস সত্যি করে বল। ওই সুইমুই আপা দেশে আইছে নাকি মামা? আরশান দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ আছে, এজন্যই স্লাটদের খোঁজ খবর রাখার প্রয়োজন পড়ে না। তোর যদি প্রয়োজন হয় তাহলে আমার ফোনের ব্লক লিস্ট থেকে নম্বরটা খুঁজে নিস। আমার বউ কোথায়? কি হয়েছে ওনার? ইশতেরাজ হতভম্ব মুখে একবার ফারজানার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়িয়ে বলে, এরকম হতচ্ছাড়া বন্ধু থাকলে মিস জানার মতো নিউক্লিয়ার বোমাকে বিয়ে করা অসম্ভব। এই শান ব্যাটারাও বলিহারি, এসব অফার কেউ জনসম্মুখে দেয়, তাও আবার ভবিষ্যৎ বউয়ের সামনে। ধ্যাত, বন্ধুটাও ভালো না, আবার বউটাও আমায় বোঝে না। কেবল দুঃখ আমাকে দুষ্ট ইশারায়ের কাছে ডাকে, বেদনা ব্যাপিত ঘাড়েই চেপে বসে থাকে। সুখী আমার মতো ডেড ড্রপ হ্যান্ডসাম হালকে চোখে দেখে না। ইশতেরাজের থেকে কোনোরূপ প্রত্যুত্তর না পেয়ে আরশান পুনরায় ব্যস্ত কণ্ঠে শুধালো, কোনো অ্যাটাক হয়েছে? ওটা কিসের শব্দ ছিল? তোর ফোন কোথায়? উনি ঠিক আছেন? ইশতেরাজ আফসোস মাখা কণ্ঠে বলল, টান ফেরার পর আচমকা মিসেস লাড্ডুর প্যানিক অ্যাটাক হয়। উনি বারবার তোর খোঁজ করছিল, তাই মেডিসিন নিতে গিয়ে তোকে কল করি, কিন্তু আনফর্চুনেটলি তখনই একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয় আর আমার ফোনটা মরে যায়। আরশান অস্থির কণ্ঠে শুধায়, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? ইশতেরাজ তেতু মুখে বলে, এটা বাসর ঘরের গেট না মামা, যে তোরে টাকার জন্য আটকাই রাখবো। ভাব নেওয়া বাদ দিয়ে বউয়ের কাছে যাও। আরশান রক্তিম চোখে এক পলক তাকিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে চলে যায়। আচমকা ইশতেরাজের চোখ পড়ে তাজরিয়ানের দিকে। বেচারাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ইশতেরাজ উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলে, কি কাহিনী করেছিস সেটা কাল সকালে ইন ডিটেলসে জানাবি। আপাতত এদিকটা আমার সামলে নিব, তুই বাসায় গিয়ে রেস্ট কর, নিহুকে সময় দে, ইদানিং বাইরে বেশি ব্যস্ত থাকিস। তাজরিয়ান ম্লান হেসে বলল, বিশাল বড় কাটে ছড়িয়ে ফেলেছি ভাই, এবার হয়তো ভাইয়ার লাইফটা একটু ইজি হয়ে যাবে। আসি তাহলে। ইশতেরাজ চোখ ছোট ছোট করে কিছু একটা ভেবে বলে, দেখে শুনে যাস। তাজরিয়ান সম্মতি জ্ঞাপন করে বেরিয়ে পড়ে। ইশতেরাজ এগিয়ে এসে ফারজানার পাশে থাপ করে বসে পড়ে। ফারজানা বিরক্ত হয়ে বলে, আপনি এত লাগামহীন কথাবার্তা বলেন কেন? এই পরিস্থিতিতেও মানুষ এমন কথা বলতে পারে জানা ছিল না। নিজের পরিবারের কেউ হলে এতটা ভাবলেশীল থাকতে পারতেন? ইশতেরাজ কিছুক্ষণ চুপ থেকে ম্লান হেসে বলল, আপনার বুদ্ধিমান হলে আমাকে জোকার সাজাতে হতো না। ফারজানা ঝুঁকুচকে বলে, মানে? ইশতেরাজ গম্ভীর কণ্ঠে বলে, বিপদ আমাদের নিত্যদিনের সঙ্গী। চিচ্ছি ভীষণ অসুস্থ, কিন্তু আপনার কিংবা আমার চিন্তা কি সেটা নিরাময় করে দিতে পারবে? আপনি যে হারে প্যানিক করছিলেন তাতে কিছুক্ষণের মধ্যে আপনাকেই ভর্তি করা লাগতো, যেটা এই পরিস্থিতির সাপেক্ষে কেবলই একটা এক্সট্রা ঝামেলা। এই পরিস্থিতিটা সন্তর্পণে এড়িয়ে যেতে আপনাদের
মাইন্ড ডাইভার্টের চেষ্টা করেছিলাম, অন্যায় করে ফেলেছি। ফারজানা নিজের ভুলটা বুঝলো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি। ইশতিয়াজ প্রত্যুত্তর করলো না। ফারজানা পুনরায় বলল, সরি বলছি তো, এবার রাগটা ঝেড়ে ফেলুন। ইশতিয়াজ চট করে তার মুখোমুখি হয়ে বলল, চলুন কাজী অফিসে যাই। সরির বদলে এভাবে 3 কবুল বললে সত্যি রাগ ঝেড়ে ফেলবো। রাজি? ফারজানা হতভম্ব হয়ে তাকায়। ইশতিয়াজ হুহু শব্দ করে হেসে বলে, এমনিতেই হাত পাগল, এই বিরহের জ্বরে এবার ফুল পাগল হয়ে গেছি। ডোন্ট মাইন্ড, ওকে? ফারজানা রোষে ব্যাপারটা হজম করে ধীর কণ্ঠে বলে, আপনার চিন্তা ভাবনা চমৎকার, হিউম্যান সাইকোলজি বেশ ভালো বুঝেন আপনি। ফারজানার চোখের দিকে তাকিয়ে ইশতিয়াজ বলল, একটা সুযোগ দেন, আপনার মনস্তাত্ত্বিক বিষয়টাও বেশ ভালো মতো বুঝে নেব। অভিযোগ করার সুযোগ দিব না। ফারজানা থমকে যায়, কথা আটকে আসে রীতিমতো। ইশতিয়াজ ম্লান হেসে বলে, জোরাজোরি করছি না, এক্সট্রা প্রেশার নেওয়ার কিচ্ছু নেই। ঘুমাবেন না? ফারজানা কিছুটা সময় নিয়ে বলে, ঘুম আসছে না। ইশতিয়াজ স্মিত হেসে বলে, তাহলে আর কি, পাগলের পাগলামি সহ্য করুন। বাই দা ওয়েদার কিন্তু দারুণ। ক্যান্টিনে গিয়ে 1 কাপ চায়ের স্বাদ অসম্মানজনক করা যাক। ফারজানা নীরবে সায় জানিয়ে উঠে দাঁড়ালো। ইশতিয়াজের মনের মণিকুঠায় এক অবাধ্য ইচ্ছা জন্মালো। এই সময়টাকে আটকে না রাখতে পারার আক্ষেপটা খুব সন্তর্পণে লুকিয়ে গেল। প্রিমার কেবিনে ঢুকে মিনিট কয়েকের জন্য আরশান স্তব্ধ হয়ে যায়। প্রিমার চেহারাটা ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। চোখের কার্নিশে শুকিয়ে যাওয়া জলরাশির ছাপ স্পষ্ট। তার হাড্রেসার শরীরটা দেখে আরশানের বুকের ভেতরটা মুচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ পর পর প্রিমা কিছু একটা বিড়বিড়িয়ে বলে যাচ্ছে। মেডিসিনের প্রভাবে অর্ধ অচেতন মেয়েটা মাঝে মধ্যেই কেঁপে উঠছে অজানা কারণে। আরশিয়ান কয়েক কদম এগিয়ে গিয়ে প্রিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আচমকা প্রিমা চোখ মেলে তাকায়। আরশিয়ানকে দেখা মাত্রই ফুঁপে ওঠে। আরশিয়ান অবাক হয় ভীষণ। প্রিমার ঘোলাটে দৃষ্টি দেখে বুঝতে পারে মেয়েটা আপাতত নিজের মধ্যে নেই। মনস্তাত্ত্বিক অবস্থার অবক্ষয় এবং চরম অসুস্থতার ফলস্বরূপ ভ্রমের মধ্যে আছে। মেয়েটা কাপা হাতে তার হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করছে অনবরত। প্রেমার অস্থিরতা অবলোকন করে আরশান সতর্ক কণ্ঠে বলে, ব্যথা পাবেন কিন্তু। প্রেমার ভাবান্তর নেই। তার ফুপানো স্বর এখন শব্দযুক্ত কান্নায় রূপ নিয়েছে। অস্ফুট স্বরে গঙ্গে উঠে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরশান বাধ্য হয়ে প্রেমার হাতের স্যালাইনটা আলগা করে খুব সাবধানে ক্যানোলাটা সেফলি সিকিউর করে দেয়। অতঃপর তার রুগ্ন শরীরটা আলতো করে নিজের কোলের মধ্যে নিয়ে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে। প্রিমাও দুর্বল হাতে তাকে জড়িয়ে ধরে। এক নিমিষেই আরশানের বুকে চলমান ঝড়টা ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কের যাবতীয় চিন্তা সরে গিয়ে শিথিল হয়। এদিক ওদিক তাকিয়ে একটা বিশাল সোফা দেখতে পেয়ে ধীর পায়ে প্রেমাকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। আস্তে ধীরে সোফায় বসে প্রেমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে। আরশান শান্ত কণ্ঠে বলে, এত অস্থিরতার কারণ কি ওয়াইফি? প্রেমা অস্ফুট স্বরে কিছু একটা বলে, যা আরশানের বোধগম্য হয় না। সে আর প্রশ্ন পর্বে না গিয়ে প্রেমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটার পালকের ন্যায় শরীরটা থেমে থেমে কেঁপে উঠছে। আতঙ্কিত হয়ে আরশানকে শক্ত করে ঝাপটে ধরছে বারবার। আরশান অবাক হলেও কিছু বলল না। সমস্যাটা গভীর, এটা বুঝতে আর বাকি নেই তার। প্রেমার সান্নিধ্যে এসে ক্লান্ত আরশানের চক্ষুদয় ঘুমে বন্ধ হয়ে আসছে। বহুদিন পর এতটা শান্তি অনুভব করছে সে। তবে সমস্যা হলো সোফাটা বড় হলেও এখানে শোয়ার মতো স্পেস নেই। অন্যদিকে ব্যাটটা ভীষণ ছোট এবং দুর্বল। দুজনের ভার বহন করার সামর্থ্য সেটার নেই। দীর্ঘক্ষণ কিছু একটা ভেবে প্রেমাকে বুকে রেখে ইশতিয়াজের নম্বরে কল করে আরশান। বেচারা ইশতিয়াজ গরম চায়ের কাপে চুমুক বসেছিল মাত্র। বাধ্য হয়ে কলটা রিসিভ করে বলে, কি সমস্যা তোর? আরশান চোখ মুখ কুচকে ধীর স্বরে বলে, একটা শক্তপোক্ত কিন্তু নরম ফোমের কমফোর্টেবল বেডের ব্যবস্থা করে দে জলদি। ইশতিয়াজ বিষম খেয়ে বলে উঠল, ও অসুস্থ বেটা, তোর মতো জলহস্তিকে সামাল দেওয়ার মতো অবস্থায় নেই বেচারা। তুই কি ওরে হালকা ওপর ঝাপসা করে আজরাইলের সাথে পরিচয় করাতে চাচ্ছিস নাকি? আরশান ধমকে উঠে বলে, নির্লজ্জ ভাবনার গাড়িতে ব্রেক লাগাবে এত কিছু এক্সপ্লেইন করার মুড নেই আপাতত। তুই ব্যবস্থা কর জলদি, নয়তো মিস ফারজানার সাথে 3 কবুল পড়ার স্বপ্নটা ভুলে যা।
লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাট সেট আপ করতে আসা একটা বান্দা যেন ভুল ক্রমে সুপার পাশটায় না তাকায়। আই নিড প্রাইভেসি। সার্কেলের সব থেকে ভদ্র বন্ধুর মুখে এরূপ কথাবার্তা শুনে ইশতিয়াক এবার হক চুকে গেল। চেঁচিয়ে উঠে বলল, এটা হসপিটাল, তোর সুপার ডিডেক্সের হানিমুন সুইট নয় বেটা। এখানে বেড কোত্থেকে হাজির করব আমি? মগের মূল্য পাকি। প্রেমার কাঁধে থুতনি রেখে আরশান ধীর কণ্ঠে বলল, এত কিছু জানার কিংবা বোঝার প্রয়োজন বোধ করছি না রাজ। আমি জানি এটা আমার বন্ধুর হসপিটাল, যেটার বর্তমান মালিকানায় সে নিজে আছে, সুতরাং আমার এই ছোট্ট আবদার পূরণ করা আহামরি কোনো ব্যাপার নয়, তাই না? ইশতিয়াক দাঁতে দাঁত চেপে মুখে আসা ভয়ঙ্কর গালিগুলো নিয়ন্ত্রণ করে। খট করে কল কেটে দিয়ে পরিমরি করে ছুটে বন্ধুর আবদার পূরণ করতে। আরশান কল কেটে পাশে থাকা একটা চাদর প্রেমার শরীরে জড়িয়ে দেয়। তার ব্যক্তিগত মানুষকে কেউ এলোমেলো অবস্থায় দেখুক সেটা একদমই চায় না সে। প্রেমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সে ধীর স্বরে সম্মোহনী কণ্ঠে ডাকল, প্রেম। প্রেমা অস্ফুট স্বরে বলল, হুম। আরশান তার পিঠে হাত রেখে বলল, কি হয়েছে আপনার? এত প্যানিক কেন করছেন জান? প্রেমা এলোমেলো ভাবে বলল, হুমকি আর বিড আপনি? আরশানের কপালে ভাঁজ পড়ল। তার বুকের উপর নেতে পড়ে থাকা প্রেমার মুখে হাত বুলিয়ে ধীর স্বরে ডেকে বলল, প্রেম, এই প্রেম, তাকান আমার দিকে, একটু বুঝিয়ে বলুন কি হয়েছে। প্রেমা বিরক্ত হয়ে নিভু নিভু দৃষ্টিতে তাকে বলে, আবিদ আপনাকেও মেরে ফেলবে, কেড়ে নেবে আমার থেকে যদি আমি মিথ্যা স্বীকারোক্তি না দিই। আরশানের চোয়াল শক্ত হয়ে ওঠে। প্রেমার ঠোঁটে আলতো চুম্বন এঁকে দিয়ে বলে, হুশ, কিচ্ছু হবে না। প্রেমা দুর্বল হাতে আষ্ঠে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে বলে, আমি সাদা শাড়ি পরবো না, আমি বিধবা হতে চাই না। আরশান প্রেমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলে, অলক্ষণে কথাবার্তা বলে না প্রেম, তাকিয়ে দেখুন, এই যে আপনার সাথে একদম মিশে আছি আমি। প্রেমা তাকালো না। ঘোরাচ্ছন্ন প্রেমা কেবল শান্ত হয়ে আরশানের টি শার্টের কিছু অংশ মুঠোবন্দি করে চোখ জোড়া বন্ধ করে ফেলল। মেডিসিন এবার প্রভাব বিস্তার করতে শুরু করেছে বোধ হয়। কিছুক্ষণ পর কজন মানুষ এসে হসপিটালের ব্যাডটা সরিয়ে দিয়ে মোটামুটি বড়সড় একটা ব্যাড এনে রাখলো। উপর একটা ম্যাট্রেস এবং তার উপর একটা টপার দিয়ে খুব সুন্দর মতো ব্যাডটা সেট আপ করে দিয়ে চুপচাপ বেরিয়ে পড়লো। আরশান বাঁকা হেসে প্রেমাকে নিয়ে উঠে দাঁড়ালো। প্রেমাকে শুয়ে দিয়ে দরজা বন্ধ করার জন্য সরে দাঁড়াতেই প্রেমা আটকে উঠে তার টি শার্ট খামচে ধরলো। আরশান অবাক হয়ে দেখলো ভঙ্গুর প্রেমাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে আহ্লাদ ঠেলে বলল, এখানকার ডক্টর এবং নার্সদের নজর ভালো না প্রেম, আমি দরজাটা বন্ধ করে আসি কেমন? প্রেমা তবু ছাড়তে চাইল না। আরশান তাকে আশ্বস্ত করে চটজলদি গেট বন্ধ করে আসলো। প্রেমার হাতের ক্যানুলার সাথে স্যালাইন অ্যাটাচড করে দিয়ে হাতটা একটা বালিশের উপর রাখলো। সবশেষে ব্যাডের অপর পাশে শুয়ে বুক ভরে শ্বাস টেনে প্রেমাকে আলতো করে জড়িয়ে ধরল। কি মনে হতেই অল্প একটু উঠে প্রেমার চোখে মুখে এলো পাথারি চুম্বন এঁকে দিয়ে কপালে কপাল ঠেকে বলল, থ্যাঙ্কস ওয়াইফি। সামান্য একটু ঝুঁকে ঘুমন্ত প্রেমার উদরে আলতো চুম্বন এঁকে দিয়ে বলল, বাবা ভীষণ পচা তাই না? সরি বাবারা, আর ভুল হবে না। আপনার মাম্মামকে বেশি জ্বালাতন করবেন না কেমন? বাবার অগোচরে মাম্মামের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। বেশি অপেক্ষা করাবেন না, জলদি চলে আসুন কেমন? বিগত 2 মাস যাবৎ বিগড়ে থাকা মস্তিষ্কে শান্তি নেমে এসেছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে আরশানের। প্রেমার সান্নিধ্যে এসে সব কিছু রঙিন মনে হচ্ছে। আরশান জানে প্রেমা ঘুরের মাঝে আছে বলে এতটা সুযোগ পাচ্ছে সে। হুঁশে ফিরলে রীতিমতো 2য় বিশ্বযুদ্ধের মাধ্যমে সবটা ঠিকঠাক করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই শান্তিটুকু ভীষণ অনুপ্রেরণা যোগাবে। প্রেমার গলায় আলতো চুম্বন এঁকে দিয়ে আরশান ঘুমঘুম কণ্ঠে বলে, স্মৃতি সিন্ধুকে তালাবদ্ধ থাকুক এই মাহেন্দ্রক্ষণ। সূর্যের দাপটে ঝলমল আলোয় আলোকিত ধরনী। জানালার ফাঁক গলিয়ে আসা সূর্যের তেজস্বী আলো হসপিটালের ছোট্ট কেবিনের ফ্লোরে ফুটুফুটি খাচ্ছে। চোখে মুখে আলোর মৃদু ছটা পড়তেই আস্তে ধীরে চোখ মেলে তাকালো আরশান। মস্তিষ্ক সচল হতেই অনুভব করলো তার বুকের মধ্যেও কেউ একজন খুব সন্তর্পণে জায়গা দখল করে রেখেছে। আরশান প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দেখল সেটা আর কেউ নয়, বরং তার একমাত্র অভিমানিনী। আরশান মৃদু হাসল। প্রেমার রেশমের ন্যায় নরম চুলগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে দিয়ে
কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ মেখে দিল। বেচারি সারাটা রাত ছটফট করেছে, বারংবার ভয়ে আটকে উঠে তার টি শার্ট খামচে ধরেছিল। ফলস্বরূপ ক্যানুলা নড়ে যায়। স্যালাইন অবশ্য শেষের দিকে ছিল। আর সে আন্তরিক করে ডক্টরকে জানায়। ডক্টরের সে ক্যানুলা খুলে দিয়ে প্রিমাকে আরেকটা ইঞ্জেকশন দেন। এরপর প্রিমা গভীর ঘুমে তলিয়ে যায়। আর সেনও তাকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। বহুদিন পর ভালো ঘুম হয়েছে। ফ্রেশ হওয়ার জন্য সরে আসার সময় টি শার্ট খামচে ধরে রাখা প্রিমার হাতটা সরাতে নিলে আচমকা কিছু একটা তার হাতে বাঁধে। আরশান ঢুকুচকে প্রিমার হাতটা চোখের সামনে মেলে ধরতেই আটকে উঠে রীতিমতো। পুরো হাত জুড়ে অসংখ্য ক্ষতের চিহ্ন। এগুলো ইচ্ছাকৃতভাবে করা, তাতে কোনো সন্দেহ নেই। আরশান থম মেরে হাতটার দিকে অপলক তাকিয়ে রইল কেবল। একটা শব্দ বেরোলো না কণ্ঠনালী হতে। বুঝদার মেয়েটা এমন একটা কাজ করবে সেটা কল্পনাতেও আসেনি আরশানের। বুকের ভেতর জমাটবদ্ধ ব্যথাটা হু হু করে বাড়ল। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। ধীর স্বরে বিড়বিড়িয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।